আজ আমরা আলোচনা করব ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি ও এর প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করব, তবে দেখে আসবে সংক্রান্ত একটি প্রতিবেদন। ব্যাংক ঋণের সুদহার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকে। অন্যদিকে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রপ্তানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন সরকারের সম্মতিতে কেন্দ্রীয় ব্যাংককে চাপে ফেলে ২০২০ সালের এপ্রিলে ব্যাংক ঋণে ৯/৬ সুদ বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিল ব্যবসায়ীরা। ২০২৩ সালের জুলাই মাসে এই সীমা তুলে দিলেও সুদহার বাজার ভিত্তিক করেনি বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ফলে নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে 10%। এতে ব্যাংক ঋণের সুদহার এখন 13.55% উঠে গেছে। যদিও এই হার কম বেশি 15% বলে জানাচ্ছেন ঋণ গ্রহীতারা। উচ্চ সুদহার ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয়কেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ খুব আরামে আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়ার মতো। ব্যাংক ইন্টারেস্ট বলে মুদ্রাস্ফীতি বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল নিম্ন আয়ের লোকেরা। ব্যবসাতে কোনো লাভের, আর আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত, আমরা তো সবচেয়ে বিপদে পড়ি। কারণ আমার কম্পিটিটিভ যে দেশ আছে, সে 5%-এ তার রপ্তানিমুখী শিল্পের জন্য সে ফান্ড দিচ্ছে, আমি 14% নিচ্ছি। আমি তো আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি, আমি তো প্রতিযোগিতায় টিকতেই পারতেছি না। তবে এমন শঙ্কার সঙ্গে একমত হতে পারছেন না ব্যাংকাররা। তাদের অভিযোগ, সুদহার বৃদ্ধির কারণে খরচ কত বাড়ছে তা কখনো খোলাসা করেন না ব্যবসায়ীরা। তাদের টোটাল ব্যবসায়ের যে কস্ট, সেখানে সুদের হারের কত শতাংশ, কী অংশ সুদের খরচ যায়, আর অনেকগুলো খরচ আছে। সেই সব খরচের তো সেই সব খরচ তারা বহন করছেন। কিন্তু যখন সুদের হারের কথা আসে, তখন তাদের কাছে তারা বলে যে না, আমাদের খরচ বেড়ে যাচ্ছে, বাকি খরচ কিন্তু একটাও কমেনি। সুতরাং এটা যে ব্যবসার মারাত্মক ক্ষতি করছে, এটা আমি মনে করছি না। ক্ষতি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ইনফ্লেশন কন্ট্রোলের স্বার্থে এটা আমাদের আপাতত মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহার ঋণের চাহিদা কমিয়ে ব্যাংকগুলোর মুনাফার টান দিতে পারে। অন্যদিকে সুদহার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। আলোচনা যাচ্ছে ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদের কাছে। জনাব আশরাফ, আমরা রিপোর্টটি দেখলাম। একটু শুরুতেই জানতে চাই যে এই যে ৯/৬ চলছে, একদিকে বলা হচ্ছে যে ব্যাংকের সুদহার যেহেতু বাড়ছে, আবার অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে টানাপোড়েন চলছে তাদের, যেহেতু সুদহার বৃদ্ধির কারণে তাদের ব্যবসায়িকভাবে তাদের খরচটা বেড়ে যায়। সব মিলে আসলে প্রেক্ষাপট কী হওয়া দরকার সব দিকে বান্ধব হওয়ার জন্য? দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা জিনিস যেটা বলতেই হবে যে সুদহার যখন বাড়ে তার দুটো এফেক্ট আছে। এক হচ্ছে ডাইরেক্ট খরচ বাড়ে আমাদের, সেকেন্ড হচ্ছে তারল্য প্রবাহ কমে যায়, ঋণের প্রবাহ কমে যায়। এটা হচ্ছে সুদহার বাড়লে এই দুটো এফেক্ট হবেই। আমরা কিন্তু ব্যবসায়ীরা এই মুহূর্তে এই দুটো চাপের মুখেই আছি। আমাদের একদিকে যেমন খরচ বেড়ে যাচ্ছে, অনেক ব্যবসায়ী আনসাস্টেনেবল হয়ে পড়ছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের প্রয়োজন যে পরিমাণ চলতি ঋণের যে পরিমাণ প্রয়োজন, সেটা পাওয়া যাচ্ছে না। যতটুকু গ্রোথ হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, দেখুন, আমরা সুদের হার বাড়ানোর চেষ্টা করছি খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু সুদের হার বাড়লে আমাদের আসলে খাদ্য মূল্যস্ফীতি কমে না, আমাদের কমে নন খাদ্য মূল্যস্ফীতি, যেটা যে আপনার অন্যান্য যে খাদ্যপণ্য ছাড়া অন্যান্য যে জিনিসপত্রের দাম, সেই মূল্যস্ফীতিটা কমে। ওই মূল্যস্ফীতির পোর্শনটা কিন্তু এখনো 9.5-10-এর লেভেলে আছে এবং 10%-এর নিচে আছে। আমাদের মূল সমস্যা কিন্তু খাদ্যপণ্যের ইনফ্লেশন, এবং যখন আপনার ইন্টারেস্ট রেট বাড়ছে এবং চলতি ঋণের সরবরাহ কমছে, যে আমরা কিন্তু এটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে খাদ্যপণ্যের সরবরাহ দাম বেড়ে যাচ্ছে, সরবরাহ কস্ট সাপ্লাই কস্ট বেড়ে যাচ্ছে। আবার একই সাথে যেহেতু চলতি ঋণের প্রবাহ কমে যাচ্ছে, আমদানির পরিমাণও কমে যাচ্ছে, কিংবা আমদানি সক্ষমতাও কমে যাচ্ছে। এটা হচ্ছে মূল দাগে আমাদের কারেন্ট সিনারিও, যেই কারণে আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট বাড়ার ফলে
ব্যবসা বাণিজ্যের উপর একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুসারে মূল্যস্ফীতি কমছে না। মানে যেই মূল্যস্ফীতি আমরা কমাতে চাই সেই মূল্যস্ফীতিটা কমছে না। যেটা কমছে সেটা হচ্ছে আপনার নন ফুড ডিমান্ড, এবং ফুড ডিমান্ড কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনি কমাতে পারবেন না। সেক্ষেত্রে যদি বলি যে পণ্যের ওপর যখন এদিকে বাড়তি খরচ হয়ে যায় অতিরিক্ত সুদের হার থাকার কারণে, সেক্ষেত্রে পণ্যের ওপর সে দায়টা চেপে যায় এবং আমি তখন খরচও আমার কেনাকাটাও কমিয়ে দিই। সেখানে আপনি উৎপাদন করে ব্যবসায়িকভাবে যারা উৎপাদনে যাচ্ছেন কিংবা আমদানি করছেন তাদের মধ্যে এই যে কমে যাওয়া, বিক্রি কমে যাওয়া এবং আমার কেনাটা কম হওয়া, সেখানে সে অর্থের ব্যবহারটা তো কমে যায়। এর প্রভাবটা কিভাবে দেখছেন? দেখুন, এটাতে যেটা হচ্ছে যে ওভারঅল ইকোনমিক আউটপুট কমে যাচ্ছে। আপনার ডিমান্ড, আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ডিমান্ড মানে যেই মেকানিজমটা যেভাবে কাজ করে, যে ইন্টারেস্ট রেট বাড়লে ডিমান্ড কমে আসে। ডিমান্ড কমার ব্যাপারটা কিন্তু মানে আপনার উৎপাদিত পণ্যের ক্ষেত্রে একদম একেবারেই স্পষ্ট। আপনি সেটা বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আপনার অন্যান্য যেই ইলেকট্রনিক্স থেকে শুরু করে যা যা উৎপাদন করা হয় তার সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড হয় স্ট্যাগনেট করছে কিংবা কমে যাচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আমাদের বারবার যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি, দেখুন আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটে স্ট্রাকচার দিয়ে কমানো যাচ্ছে না, এটা ডিমান্ডও কমে না, এটার বরং উল্টো দিকে এটা সাপ্লাই কস্ট বাড়ে, সাপ্লাই রেস্ট্রিকশন তৈরি হয়। ফলে যেটা হচ্ছে আপনি সুদের বার হারিয়ে যে চাপটা তৈরি করছেন সেটা কিন্তু আপনি যে সুফলটা চাচ্ছেন সেই সুফলটা আপনাকে দেবে না। সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেওয়া মনে করছেন, যে কি পদক্ষেপ নিলে এটির প্রভাবটা অনেকটা কমে আসবে? দেখুন, খাদ্যপণ্যের তো আসলে ডিমান্ড কমিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টাটা কোনোভাবেই কার্যকর হবে না। বরঞ্চ আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে সরবরাহ মূল্য কমাতে হবে। এক্ষেত্রে একটা রাইট স্টেপ ছিল আমাদের কমিয়ে দেওয়া, ডিউটি এবং কাস্টমস ভ্যাট যেটা ছিল কিছু খাদ্যপণ্যের উপরে, সেটা কমিয়ে দেওয়া। সেটা সরকার করেছে। সেকেন্ড স্টেপে যে ইস্যুটা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ক্রেডিট লাইন যেগুলো আমদানি করার জন্য যেই ব্যাংকিং ঋণের যে সরবরাহটা থাকে সেটা বাড়ানো। সেটার ব্যাপারে খুব বড় যে কিছু হয়েছে তা না, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। থার্ড যে লেয়ারটা আসলে দরকার এবং রিয়েল আন্ডারলাইং কারণ কিন্তু এটা, দেখুন আমাদের খাদ্যপণ্যের দাম, যেগুলো ইম্পোর্টেড খাদ্যপণ্য, তার দাম বাড়ার একটা প্রাইমারি কারণ হচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়া। বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদেরকে ডলার দিয়ে কিনতে হবে। এখন ডলারের দাম বাড়লে আমাদের দেশেও এটার দাম বাড়তে বাধ্য। এই জিনিসটাতে এই ব্যাপারে, এবং সেটা করতে গেলে কিন্তু আমাদের যে আন্ডারলাইন ইস্যু যেটা আছে, যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের উপরে কিংবা ডলার সরবরাহ সংকটের যে ব্যাপারটা আমরা বলি সবসময়, সেই জিনিসটাকে কিন্তু ম্যানেজ করাটা ছাড়া কোনো অপশন নেই। এই কাজটা কিন্তু আমরা সুদের হার বাড়িয়ে কমিয়ে করতে পারবো না। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে কনভার্টেবল না। ফলে যেটা হয় যে সুদের হার বাড়ালে ডলার ইনফ্লো হবে, সুদের হার কমলে ডলার আউটফ্লো হবে, ব্যাপারটা কিন্তু তা না। সেই মেকানিজমগুলো কিন্তু আমাদের জন্য অ্যাবসেন্ট। আমাদের জন্য আসলে যদি আপনি রপ্তানি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার মূল্যমান ধরে রাখাটা সম্ভব হবে না। এই পার্টিকুলার কাজটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমরা আনফর্চুনেটলি এইখানে যে খুব বড় ধরনের কিছু একটা প্রচেষ্টা দেখছি তা কিন্তু না। এক্সপোর্ট বাড়াতে গেলে আপনাকে খুব সিম্পলি আপনাকে ল অ্যান্ড অর্ডার সিনারিও ভালো রাখতে হবে, আপনাকে বিজনেস এনভায়রনমেন্ট ভালো রাখতে হবে, আপনাকে লজিস্টিক্স কস্ট কমিয়ে রাখতে হবে, এফিশিয়েন্ট রাখতে হবে। এই কাজ, এই যে ওভারঅল এক্সপোর্ট প্রোডাক্টিভিটি যেটা, আর ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টিভিটি যেটা, সেটার ব্যাপারে ফোকাস করতে হবে। এই কাজটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। জনাব আশরাফ, একটু যদি বলেন, সেটা হচ্ছে যে একদিকে সুদ হার বাড়ছে, সেটি কিন্তু ব্যবসায়িকভাবে যারা আপনারা কার্যক্রম চালাচ্ছেন তাদের উপর কিন্তু একটা প্রভাব কিন্তু পড়ছেই। অন্যদিকে আবার এই ব্যাংক সক্ষমতা সুদ হার বাড়ানোর একটা এফেক্ট, দুই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আবার টাকা ছাপিয়ে এটির কিছুটা দায় মুক্তির দেওয়ার চেষ্টাও করছে। তো সেক্ষেত্রে দুদিকে, একদিকে সুদ হার বাড়ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ার জন্য টাকা ছাপিয়ে, যেটা দুদিকেই প্রভাব। আসলে এটা কিভাবে দেখছেন, কি মেকানিজম এটা? দেখুন, একদিকে যেমন সুদের হার বাড়ানোর ফলে যেমন আপনার ওভারঅল মূল্যস্ফীতিতে, স্পেসিফিক্যালি নন ফুডে আপনার ইনফ্লেশন কিছুটা কমে এসছে, কিন্তু উল্টো দিকে যখন আপনি সেন্ট্রাল ব্যাংক যখন টাকা ছাপাতে বাধ্য হয় তখন যেটা হয়, মানি সাপ্লাই বেড়ে গেলে আপনার এই যে গেইনটা, এই গেইনটা কিন্তু নালিফাইড হয়ে যায়। এবং এই যে আমরা ইন্টারেস্ট রেট কমানোর জন্য যে এত কষ্ট করলাম, ইনফ্লেশন কমানোর জন্য যে এত কষ্ট করলাম ইন্টারেস্ট রেট বাড়িয়ে, সেই যে প্রচেষ্টাটা সেটা কিন্তু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ আপনি অন্য দিক দিয়ে আপনি যখন টাকা সাপ্লাই করছেন তখন আসলে আবার যেহেতু মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে,
ইনফ্লেশনের উপর আবার একটা আপওয়ার্ড প্রেশার ক্রিয়েটেড হয়। এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে সেন্ট্রাল ব্যাংক যখন ছাপাচ্ছেন তখনও বলেছিলেন যে তারা এই টাকার একটা বড় অংশ তারা মপ আপ করে ফেলবেন ট্রেজারি বিলের থ্রুতে। এই প্রচেষ্টাটা আসলে এখনো চলছে, এটার সার্থকতা আসলে বুঝতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। সবশেষে আমাকে একটু যদি বলেন যে নতুন করে ভ্যাট বাড়াচ্ছে একটা প্রস্তাবনা চলছে সরকারের মধ্যে, সেটি হচ্ছে যে হোটেল থেকে শুরু করে আমদানি পণ্য বিভিন্ন ভোগ্যপণ্য সব কিছুতেই একটা ভ্যাট বাড়ানোর বৃদ্ধি চলছে। সেই এজেন্ডা আসলে বাস্তবায়ন হলে কিংবা প্রস্তাবনা পাশ হলে আসলে মার্কেটে কি সিনারিওটা তৈরি হবে? যেটা হচ্ছে যে দেখুন, যেখানে ভ্যাট বাড়ানো হবে ওই পণ্যগুলোর ক্ষেত্রে দাম বাড়বে, এটা বোধহয় খুব বেশি কিছু করার নেই আমাদের। এনবিআর নিজেও যেটা আশা করছে যে এগুলো দাম বাড়লেও যেহেতু অন্য জিনিসের দাম কমিয়ে দিয়েছেন তারা, সো সেই ক্ষেত্রে ইনফ্লেশনের উপরে নেট এফেক্টটা খুব বেশি হবে না। এই স্ট্যান্সটা কিন্তু আসলে ডিবেটেবল, কারণ দেখুন আইএমএফ এর রিকোয়ারমেন্ট অনুসারে কিংবা আমাদের ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সের পরিমাণ বাড়ানো। ট্যাক্সের পরিমাণ বাড়াতে গেলে আপনি যদি ভ্যাটের রেট বাড়িয়ে সেটা করেন তাহলে যেটা হবে যে ক্ষুদ্র কয়েক হাজার এন্টারপ্রাইজ ভ্যাট দেন তাদের উপর একটা এক্সেসিভ চাপ পড়বে এবং সেটা ব্যাকফায়ার করবে তা এই পার্টিকুলার সেগমেন্টের জন্য। যেটা আসলে করা দরকার ছিল সেটা হচ্ছে যে ভ্যাটের আওতা চেষ্টা করা উচিত যে কয়েক গুণ বাড়ানো। মানে এখন যেটা দেখা যায় যে মাত্র 30-40 হাজার বেশি লোক আসলে করদাতা আসলে ভ্যাট দেন না, সেটাকে যদি 80,000 কিংবা 1 লক্ষ করা যায় অন্তত, সেটাই শুড হ্যাভ বিন দ্য রাইট অ্যাপ্রোচ। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং এর প্রভাব। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমেদ।